আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু পড়ে আসছি যে E1 ইকুয়াল টু কি H1 প্লাস আলফা U1 স্কয়ার বাই 2G। তো ধরে নাও যে আলফা 1, তাহলে H1 প্লাস U1 স্কয়ার বাই 2G, তাহলে তুমি E1 এর মান পেয়ে যাবা। আবার E2 কিভাবে পাবা? H2 প্লাস U2 স্কয়ার বাই 2G। তাহলে দুইটার বিয়োগফল যেটা সেটাই হচ্ছে এনার্জি লস। তো এই ফর্মুলা আসলে এরকম মনে রাখার দরকার নেই, এইভাবে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করলেই হয়ে যাবে। আচ্ছা, এখান থেকেই এনার্জি লসের আরেকটা ফর্মুলা ডেরাইভ করা যায়, এটা চাইলে মনে রাখতে পারো, মনে না রাখলেও সমস্যা নেই, আমি একটু আগে যেভাবে দেখাইলাম ওভাবে বের করে ফেলতে পারবো। তো এখানে বেসিক্যালি এটা জানলে যেটা হয় যে তুমি ক্যালকুলেশন একটু কমে যায়, তোমার ই আর বের করতে হয় না, যে HL ইকুয়াল টু H2 মাইনাস H1 হোল কিউব বাই 4H1 H2। আচ্ছা, এরপরের জিনিসটা মনে রাখো যে রিলেটিভ লস। রিলেটিভ লস কি? তাহলে HL হচ্ছে তোমার এনার্জি লস, তাহলে কার তুলনায়? E1 এর তুলনায়, কারণ যেহেতু শুরুতে তোমার E1 ছিল, তাহলে E1 এর তুলনায় কতটুকু হচ্ছে হেড লস হলো, এই পার্সেন্টেজটা, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, এটাই হচ্ছে তোমার রিলেটিভ হেড লস বা রিলেটিভ লস। আচ্ছা, এরপর আসো ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সির জন্য দেখো এখানে বিশাল এক ফর্মুলা আছে, এই ফর্মুলারও দরকার নাই। এফিসিয়েন্সি মানে কি? E2 বাই E1। তাহলে একটু আগে আমরা হচ্ছে E1 E2 বের করলাম না, তাহলে জাস্ট ওইভাবে E1 E2 বের করে E2 বাই E1 করব। তার মানে কি যে E1 এর তুলনায় E2 কত পার্সেন্টেজ আর কি, তো ওইটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। তারপর হচ্ছে হাইট অফ দা জাম্প। জাম্পের হাইট কিভাবে বের করবা, এটার জন্য ওই ফর্মুলার দরকার নাই। জাম্পের হাইট হচ্ছে কি, আমরা ওই যে চিত্রটা যদি তোমাদের বলে থাকে, যেমন জাম্প অফ দা হাইটে আমরা দুইটা জিনিস ইয়া করছি, স্যার y2 মাইনাস y1। হ্যাঁ, y2 মাইনাস y1 বা h2 মাইনাস h1, যেটাই বলো আর কি, এইটাই আসলে জাম্পের হাইট। এটার জন্য এত বড় ফর্মুলা শিখতে হবে না। আচ্ছা, এখন আসো 7.1। এই 7.1 এই প্রবলেমটা সলভ করলে মোটামুটি তুমি হাইড্রোলিক জাম্পের বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বলছে যে ওয়াটার ফ্লোস ইন এ হরাইজন্টাল রেক্টেঙ্গুলার চ্যানেল, যেটা হচ্ছে 6 মিটার ওয়াইড। তাহলে হরাইজন্টাল রেক্টেঙ্গুলার চ্যানেল, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ চ্যানেলটা হরাইজন্টাল না হইলে বা রেক্টেঙ্গুলার না হইলে তাহলে আবার আরেক রকম ফর্মুলা হয়ে যাবে। তাহলে এরপর এটা কি, যে এটা 6 মিটার ওয়াইড, ডেপথ হচ্ছে 0.52, তারপর হচ্ছে ভেলোসিটি কত আসছে 15.2, এবং হাইড্রোলিক জাম্প হইছে। তো বের করতে বলছে অনেকগুলা কোশ্চেন, যে টাইপ অফ দ্য জাম্প, দ্য ডাউনস্ট্রিম ডেপথ নিডেড টু ফর্ম দ্য জাম্প। ডাউনস্ট্রিম ডেপথ নিডেড মানে এটা হচ্ছে y2 বা h2 যেটা আর কি, মানে সিকুয়েন্ট ডেপথ বের করতে হবে। তারপর ডাউনস্ট্রিম ফ্লোট নাম্বার, তাহলে এখানে নতুন ডেপথ পাওয়া, সেই ডেপথের এগেইনস্টে তুমি ফ্লোট নাম্বারটা বের করে নিবা। তারপর the efficiency of the jump, relative height of the jump, length of the jump, relative loss by energy dissipation, তারপর হর্স পাওয়ার ডিসিপেশন। আচ্ছা, তাহলে দেখো তোমার BH1E1 এই তিনটা জিনিস দেওয়া আছে। এই তিনটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে তুমি শুরু থেকে কিউটা বের করে নাও। এই চ্যানেলের জন্য কিউ কত? A1E1, এ মানে হচ্ছে BH1, তাহলে একবার গুণ করে দাও, তাহলে তুমি কিউ পেয়ে গেলা 47.42। এরপর আসো যে প্রথম কোশ্চেন কি ছিল, টাইপ অফ দ্য জাম্প। তো টাইপ অফ দ্য জাম্প আমরা কিভাবে পাবো? যদি আমি ফ্লুইড নাম্বার জানি, তাহলে ফ্লুইড নাম্বারের জন্য আমরা কি করব? এখানে মেসেজ করে লাভ নাই, আইডি যখন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তখন ক্লাসে থাকতে হবে। তাহলে ফ্লুইড নাম্বার তো ফর্মুলা জানোই, যে ইউ বাই রুট ওভার GH1। তাহলে ইউ তো কোশ্চেনে দেওয়াই আছে U1, জি জানো, আর H1 ও দেওয়া আছে। তাহলে এখানে ফ্লুইড নাম্বার আসছে 6.73। তাহলে এটা কোন রেঞ্জে পড়লো? 6.7। স্যার স্টেডি জাম্প। তাহলে 4.5 থেকে 9, তাই না? 9 এই রেঞ্জে পড়ছে। তো এই রেঞ্জে মানে হচ্ছে স্টেডি জাম্প। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ। তো কোশ্চেন অনেকগুলো, আবার দেখো অ্যান্সার গুলো সব ছোট ছোট আর কি। তারপর 2 নাম্বার কি বলছে? ডাউন স্ট্রিম ডেপথ। তাহলে ডাউন স্ট্রিম ডেপথ আমি কই থেকে পাবো? ওই যে একটা ফর্মুলা বললাম যে এটা মনে রাখতে হবে, H2 বাই H1 এর ফর্মুলা।
তো এই ফর্মুলাতে জাস্ট ভ্যালু বসায় দাও, কারণ এখন তো তুমি ফ্লুইড নাম্বার জানো, তো ভ্যালু বসায় দিলেই তুমি H2 পেয়ে যাবে। স্যার এই ফর্মুলাগুলো স্যার কোশ্চেনে দিয়ে দিবেন না স্যার এগুলো? যেগুলো বেসিক ফর্মুলা ওগুলো তো দেওয়া থাকবে না, যেগুলো হচ্ছে বড় বড় ফর্মুলা ওগুলো দেওয়া থাকবে। তোমরা লিখে দিও সবগুলোই, তারপর যেগুলো দরকারি ওগুলো দিয়ে দিব না। এবার তো তোমরা যা দিছিলা সব দিছিলাম, এই জন্য তোমাদের মনে হয়েছে যে কাজে লাগে নাই। এমন ফর্মুলা দিয়েছেন যেগুলো আমাদের পরীক্ষায় অনেক কোশ্চেনে আসেনি। এটাই তো তোমাদের হচ্ছে যে মানে ভুল ধারণা আর কি। স্যার যে স্যার কোশ্চেন দিবে সে স্যার আপনার সূত্রগুলো দিয়ে দেন স্যার, এটাই তো। তোমরা যা যা ফর্মুলা আমাকে দিছো আমি হুবহু কপি পেস্ট করে সবগুলাই দিয়ে দিই। এখন তোমাদের লাগবে কি লাগবে না সেটা তো তোমাদের বিষয়, তোমরা দিছো তাই আমি দিয়ে দিছি। শুধুমাত্র ম্যানিংস ইকুয়েশন দেই না, ওটা বলেই দিছি যে ম্যানিংস যেগুলো দেওয়া থাকবে না, কারণ এগুলো বেসিক ইকুয়েশন, বাকি সবই তো দেওয়া ছিল এবং কিছু এক্সট্রাও দেওয়া ছিল যেগুলো হচ্ছে তোমার এখানে করতে লাগতে পারে ওরকম। তো তোমরা এবার হচ্ছে আগে আগে লিখে দিও, তো দিয়ে দেবো। ওই কতবার তো দিছো লাস্ট মোমেন্টে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার পরেরটাই যেটা বলছে যে সিকোয়েন্ট ডেপথের ফ্লুইড নাম্বার বের করতে। তো তাহলে ফ্লুইড নাম্বার বের করতে গেলে তো U2 লাগবে, তাহলে U2 টা আগে বের করে নাও, যেহেতু তুমি কিউ জানো। তাহলে কিউ বাই এরিয়া হচ্ছে কি BH2, তাহলে U2 টা পেয়ে গেছো, তাহলে U2 বাই √GH2। তাহলে দেখো এখানে ফ্লুইড নাম্বার চলে আসছে 0.25, তার মানে একের থেকে কম। তার মানে কিন্তু এখানে জাম্পটা ঠিক আছে, মানে হাইড্রোলিক জাম্পে কি হয় যে সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যালে আসে, তো তার মানে তো পরের বার সাব ক্রিটিক্যালেই চলে আসছে, এই জন্যই ফ্লুইড নাম্বার একের থেকে কম হয়ে গেছে। তারপর দেখো ইফিসিয়েন্সি বের করতে বলছে, তো ইফিসিয়েন্সির এইটুকু দরকার নাই। ইফিসিয়েন্সি কিভাবে করবো আমরা, এই যে অল্টারনেটিভলি যেটা বলা আছে এটা ফলো করবা, তাহলে ইফিসিয়েন্সি আমরা একটু কি লিখছিলাম G2/U1, তাহলে U1 E2 কিভাবে বের করবা, এই যে U1 মানে H1 + U1 স্কয়ার বাই 2G, এটা বের করলা। আর E2 হচ্ছে 4.84, তাহলে E2/U1 এটা 100 দ্বারা গুণ করবা, তাহলে পার্সেন্টেজে বের হবে। এটাই হচ্ছে তোমার ইফিসিয়েন্সি। তারপর একটা বের করতে বলা হয়েছিল রিলেটিভ হাইট, তো রিলেটিভ হাইটের জন্য এই ফর্মুলা দরকার নাই। তাহলে এখানে জাম্পের হাইট কত, হাইট অফ দ্য জাম্প, হাইট অফ দ্য জাম্প হচ্ছে H2 - H1, তাহলে তোমার H2 কত ছিল 4.7, H1 হচ্ছে 0.52, তাহলে 4.18 হচ্ছে তোমার হাইট অফ দ্য জাম্প। তাহলে রিলেটিভ হাইট কত, যে হাইট অফ দ্য জাম্প ডিভাইডেড বাই হচ্ছে U1, তাহলে U1 এর রেসপেক্টে এটা কত পার্সেন্টেজ 100 দ্বারা গুণ করে দিবা, এটাই হচ্ছে তোমার রিলেটিভ হাইট। তারপর লেন্থ অফ দ্য জাম্প, লেন্থ অফ দ্য জাম্পের ক্ষেত্রে বলছিলাম যে সিলভেস্টার ফর্মুলাটা মনে রাখবা, 9.75 HJ Fr-1 ⁻1 তাহলে এই ফর্মুলাতে বসায় দিলেই চলে আসবে। আর যদি তোমার কোশ্চেনে হচ্ছে দেওয়া থাকে, গ্রাফ দেওয়া থাকে, তাহলে গ্রাফ থেকেও তুমি করতে পারো। গ্রাফ থেকে তাহলে কিভাবে করবা, এখন গ্রাফ থেকে করতে গেলে তোমার কি লাগবে, এখানে গ্রাফটা দেখো যে ফ্লুইড নাম্বার লাগবে। তো ফ্লুইড নাম্বার আমাদের কত ছিল 6.73, 6.73 মানে কোথায় আছে, এই যে এখানে আছে 6.73, 7 এর একটু কম আর কি, 6.5 এর থেকে বেশি। তাহলে এই বরাবর সোজা লাইন টানো, এই বরাবর আবার বাম দিকে আসো, তাহলে দেখো 6.1 এরকম একটা জায়গায় আসে। তাইলে এই ইয়ার মান তোমার কত আসলো, LJ বাই H2 হচ্ছে 6.1, তাহলে এখন তো তুমি H2 তো তুমি ভ্যালু জানো, তো এই ভ্যালুটা বসায় দাও, তাহলে তো তোমার হাইট অফ দ্য জাম্প লেন্থ অফ দ্য জাম্প চলে আসবে আর কি, LJ। তাহলে LJ হচ্ছে যে 6.1 ইনটু হচ্ছে H2 হচ্ছে 4.70, তো এইভাবে বের করতে পারো। তো গ্রাফ ইউজুয়ালি থাকবে না এমনটাই ধরে রাখো, তো এই জন্য সিলভেস্টার ফর্মুলাটা মনে রাখো তাহলেই হবে। আচ্ছা, তারপর এনার্জি ডিসিপেশন, এটা বলছিলাম যে এই ফর্মুলা মনে রেখে করতে পারো। আর এই ফর্মুলা মনে না রাখতে চাইলে যে এনার্জি লস বা এনার্জি ডিসিপেশন, তাহলে এনার্জি লস কত, যে HL তুমি কিন্তু অলরেডি বের করছো। HL মানে কি, এনার্জি লস মানে হচ্ছে কি E1 - E2, E1 E2 অলরেডি বের করে ফেলছো না, তাহলে E1 থেকে E2 বাদ দাও, যে E1 12.30 - 4.84,
তাহলে করলে আসবে 7.46 ডিভাইডেড বাই হচ্ছে U1, এটাকে 100 দ্বারা গুণ করবা, তাহলে যত আসবে এটাই হচ্ছে তোমার রিলেটিভ লস। আর লাস্ট কোশ্চেনটা ছিল যে পাওয়ার ডিসিপেশন যেটা, সেটাকে হর্স পাওয়ারে বের করতে। তাহলে হর্স পাওয়ারে কেমনে পাবা? হর্স পাওয়ারে পাওয়ার জন্য আগে ওয়াটে বের করে নিতে হবে, কারণ আমরা জানি যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 746 ওয়াট। এটা বেসিক্যালি 745.7, তো 746 লেখা হয়। তো তাইলে তোমার আগে এটাকে ওয়াটে কনভার্ট করো, তোমার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে ওয়াটে কিভাবে কনভার্ট করবা, এটা হচ্ছে যে পাওয়ার ডিসিপেশন হচ্ছে গামা কিউ এইচ এল, মানে হেড লস যেটা বা এনার্জি লস। তাহলে গামা মানে আবার আমরা লিখতে পারি রো ইন্টু জি, তাহলে রো জি কিউ এইচ এল। তাহলে রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.81, কিউ হচ্ছে তুমি শুরুতেই বের করছিলা, এর সাথে এইচ এল বের করছো, এই যে এইচ এল এখানেই দেখালাম E1 মাইনাস E2। তাহলে এটা গুণ করলে আসতেছে এত ওয়াট, তাহলে একে হচ্ছে যে 745.7 দ্বারা ভাগ করে দাও, তাহলে এত হর্স পাওয়ার। এটাই তোমার জানতে চাইছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটুকু করলে মোটামুটি তোমার হাইড্রোলিক জাম্প মানে জাম্পের বেসিক আইডিয়াটা ক্লিয়ার। এরপর আসো যে আমাদের হচ্ছে নন রেক্টেঙ্গুলার চ্যানেল যদি হয়, এই যে জাম্পস ইন হরাইজন্টাল নন রেক্টেঙ্গুলার, মানে আগেরটা তো রেক্টেঙ্গুলার ছিল, এই জন্য আমরা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারলাম। এখন যদি নন রেক্টেঙ্গুলার হয় তাহলে কি হবে? কনসেপ্ট তো তোমাদের জানা আছে, চ্যাপ্টার 3-4 এও আমরা এগুলো করছি, যে যখন আমাদের ফর্মুলা থাকে না তখন আমরা কি করি? ট্রায়াল এন্ড এরর করি, তাই না? তো এখানে আমরা ট্রায়াল এন্ড এরর করব। আচ্ছা, তার আগে একটু জানো যে হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথডে করার জন্য তোমার এই যে জেড বার লাগে, এই জেড বার এক এক চ্যানেলের জন্য এক এক রকম। যেমন ধরো রেক্টেঙ্গুলারের জন্য h/2, মানে সেন্ট্রয়েডাল ডিসটেন্স আর কি। ট্রাপিজয়েডাল ট্রায়াঙ্গুলারের জন্য h/3, ট্রাপিজয়েডালের জন্য কত? h/6 3b plus 2sh by b plus sh। প্যারাবোলার জন্য হচ্ছে 2h/5, আর সার্কেলের জন্য একটু বড়, তো সার্কেলের জন্য আসলে হয়তো লাগবে না, বাট ট্রাপিজয়েডালের জন্য রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গেল এই তিনটা অন্তত দেখো, আর প্যারাবোলা তো সহজ আছে 2h/5, বাট এই প্রথম তিনটা ভালো করে দেখো আর কি। কারণ আমাদের ম্যাক্সিমাম চ্যানেলই আসলে রেক্টেঙ্গুলার তো তোমার ইয়াতেই ফর্মুলা দিয়েই করে ফেলতে পারবা, তো রেক্টেঙ্গুলার লাগে না বেসিক্যালি ট্রাপিজয়েডালের জন্যই, কারণ আমাদের যেহেতু ম্যাক্সিমাম চ্যানেলগুলো ট্রাপিজয়েডাল হয়, ওই জন্য ট্রাপিজয়েডালেরটা শিখতে হবে। স্যার এটা কি সার্কুলার তাহলে 7.2 এটা করলে এই যে ট্রায়াল এন্ড এরর করে দাও। না, সার্কুলার লাগবে না আর কি, পরীক্ষার জন্য লাগবে না, এমনি তো দেখে রাখবে। আচ্ছা দেখো 7.2 কি বলছে, একটা হরাইজন্টাল ট্রাপিজয়েডাল চ্যানেল যার বি হচ্ছে 6, এস হচ্ছে 2, ডিসচার্জ হচ্ছে 120 মিটার কিউব পার সেকেন্ড। তো আপ স্ট্রিম ডেপথ যদি 1 মিটার হয় তাহলে বলছে ডাউন স্ট্রিম ডেপথ বের করতে, যেটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট করবে। এখন সিকোয়েন্ট ডেপথ আগের মতো তো আর ফর্মুলা দিয়ে করতে পারবে না, তাহলে এখন ট্রায়াল এন্ড এরর করতে হবে। তাহলে তোমার যে চ্যানেল ডাইমেনশন দেওয়া আছে সেটা ইউজ করে তুমি এরিয়া বের করো, বি বের করো, ডি বের করো, ইউ এগুলো বের করে নাও। তাহলে ইউ কেন বের করবা? কারণ তোমার ফ্রুট নাম্বার বের করতে হবে। ফ্রুট নাম্বার এফআর ইকুয়াল টু কি? u/√ওভার gd1। আগে এইচ লিখতাম কারণ তখন এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ছিল, তো হোয়াইট চ্যানেল ছিল এই জন্য, কিন্তু এখানে যেহেতু ট্রাপিজয়েডাল তাহলে ডি লিখতে হবে। ডি ইকুয়াল টু কি? a/b। আগেও আসলে ডি ছিল, বাট হচ্ছে ডিটা রেক্টেঙ্গুলারের জন্য ডি আর এইচ সমান আর কি, ওই জন্য এইচ লিখে দিয়েছিলাম ডিরেক্ট। আচ্ছা, তো ফ্রুট নাম্বার বের করলাম, দেখো 5.35 আসছে। তাহলে এখন তোমার ওই যে জেড প্রাইমটা বের করে নাও, বা জেড বার যেটা h1/6 3b plus 2sh। এখানে h মানে হচ্ছে h1, এর নিচে হচ্ছে b plus sh। তাহলে এটা করলে দেখো 0.458 আসতেছে। তাহলে এরপর আসা হচ্ছে ফ্রুট নাম্বার বের করা। এই ফ্রুট নাম্বারকে আমরা হচ্ছে এইভাবেও লিখতে পারি। আচ্ছা সরি, এই নিচেরটা ফ্রুট নাম্বার না, এটা হচ্ছে ফোর্স আর কি। এই ফোর্সের ফর্মুলাটা একটু মনে রাখতে হবে যে F1 = হচ্ছে, এটারও প্রমাণ আছে উপরে। স্যার এখানে ফ্রড নাম্বার বের করার কোনো দরকার ছিল?
হ্যাঁ অবশ্যই দরকার আছে। স্যার কোশ্চেনে তো দেখো ফোর্স যেটা ছিল, আর এত অস্থির হয় না, একটু দাঁড়াও, কোশ্চেনের না তোমার লাগবে বলেই করা আছে। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক ফোর্স যেটা হচ্ছে যে আমরা আগের চিত্রে দেখছিলাম, এই যে এখানে দুই পাশে যে দুইটা ফোর্স ছিল FP1 আর FP2, এই যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এগুলো কিন্তু আমরা শুরুর দিকে চ্যাপ্টারেও পড়ছি যে ফোর্স কেমনে বের করে, যে গামা জেড প্রাইম A1 আর এই পাশেরটা গামা Z2 প্রাইম A2। তাহলে এইটার সাথে হচ্ছে এগুলো হচ্ছে কি ভার্টিক্যাল সেন্ট্রয়েডাল ডিসটেন্স অফ রেসপেক্টিভ ওয়াটার এরিয়া। তাহলে এই যে আমরা মোমেন্টাম ইকুয়েশন একটু আগে দেখলাম, ওই মোমেন্টাম ইকুয়েশন থেকে এটা আসলে এরকম করে লেখা যায়, ইউ যেহেতু আবার হচ্ছে Q/A। তো এখান থেকে আসলে ফোর্স দুইটা অবশ্যই সমান হবে, হাইড্রোলিক জাম্পের এই পাশের ফোর্স ওই পাশের ফোর্স সমান হবে, যে কারণে F ইকুয়াল টু লেখা যায় এই Q²/G(A1) যদি এই পাশের F1 চিন্তা করো তাহলে হচ্ছে Z1 প্রাইম প্লাস A1। তো এখান থেকে এটা আসলে প্রমাণ আসছিল আর কি পুরাটা, আমাদের প্রমাণ বেশি হয়ে যাচ্ছে দেখে এই জন্য আর এখানে দেখাই নেই প্রমাণটুকু। আচ্ছা, তো এইটুকু মনে রাখবা। তো তাইলে হচ্ছে এটার ভ্যালুগুলো এখন বসায় দাও। আচ্ছা, এরপর আসো ডাউন স্ট্রিম সেকশন। তাহলে ডাউন স্ট্রিম সেকশনের F2 কি হবে? Q²/Ga2 প্লাস Z2 প্রাইম প্লাস A2। তাইলে এই F1 আর F2 সমান হবে, তাই না? তাহলে F1 তো 187.15, তাহলে F2 তোমার এত প্রমাণ করে দেখাইতে হবে, মানে এত আসতে হবে। এখন F2 এত আসবে কিনা সেটা তুমি কিভাবে পাবা? এই যে F2 এর জন্য কি কি লাগে? কিউ লাগে, কিউ তো তুমি জানোই, কিউ তো ফিক্সড, জিউ ফিক্সড, লাগে হচ্ছে এই A2 আর হচ্ছে Z2 প্রাইম। তাহলে এখানে H তুমি একটা করে H ধরবা, তার রেসপেক্টিভ A2 বের করবা, Z2 প্রাইম বের করবা। তাহলে এই A2 আর Z2 প্রাইম জানা থাকলে তুমি আবার F2 বের করতে পারবা। এখন তোমার F1 কত ছিল? 187.5। তাহলে H তুমি তোমার ইচ্ছা মতো ধরবা, 3, 4, 5, 7 যা মন চায় তাই ধরবা, ধরে দেখবা হচ্ছে এই F2 ফোর্সটা, হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা কত আছে। যখন এই ফোর্স 187.15 এর কাছাকাছি চলে আসবে তখন থেমে যাবা, ওইটাই তাহলে তোমার সিকুয়েন্ট ডেপথ। আচ্ছা, এখানে আসলে হচ্ছে তোমার কি বলে ফ্রুট নাম্বারটা কেন করা হয়েছে, এর পরের বার হচ্ছে আবার একটা ফ্রুট নাম্বার করতে হইতো, যেটা এখানে দেখায় নাই, ফ্রুট নাম্বার 2 আর কি। তাহলে পরেরটা যদি হচ্ছে তোমার একের থেকে কম চলে আসে তাহলে তুমি বুঝতা যে এখানে আসলে অ্যাকচুয়ালি জাম্প হইছে। মানে জাম্প হইছে এটা তুমি কেমনে বুঝবা? এখানে তো তোমাকে বলছে যে ওই ডেপথের জন্য হাইড্রোলিক জাম্প হবে, এটা বের করে দেখাইতে। তো সেটা আসলে শুরুতে তোমার যেহেতু একের উপরে ছিল, তার মানে হচ্ছে এটা কি ছিল? সুপার ক্রিটিক্যাল ছিল। তাহলে জাম্পে কি হয়? সুপার ক্রিটিক্যাল থেকে পরে এটা সাব ক্রিটিক্যালে আসতে হবে। এখন পরে আসলে সাব ক্রিটিক্যাল আসছে কিনা ওইটাও তোমার এখানে পরে বের করে দেখাইতে হবে আর কি। তাইলে এখানে হচ্ছে আবার FR2 বের করতে হবে। 2 বের করলে কিভাবে? যে U/√/GD2, এখানে U2, এই D2 কিভাবে পাবা? যে A/B করবা। এ যে এ তো হচ্ছে যেমন ধরো এইটা যদি হয় তাহলে এ তো এই যে এইটা, আর এটার রেসপেক্ট বি তো বের করে ফেলতে পারবো আর কি। তাহলে এখান থেকে আবার ফ্রুট নাম্বার বের করে যদি দেখো যে এটা একের থেকে কম হয়েছে তার মানে ঠিক আছে, তোমার জাম্প ঠিক হয়েছে, মানে তোমার এই যে হাইট যেটা বের করছো এটাও ঠিক আছে। স্যার আচ্ছা, তো F1 আর FR1 এর মধ্যে স্যার কোন স্যার পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই তো, F1 FR1 যেটা লেখা একটা লিখলেই হলো। কিন্তু স্যার এখানে তো F1 ফোর্স বোঝাচ্ছে তাই না, আর FR1 তো ফোর্স। হ্যাঁ হ্যাঁ, এখানে F1 যেটা এইটা কিন্তু ফ্রাউড নাম্বার না, এটা কিন্তু হাইড্রোস্ট্যাটিক ফোর্স। অনেক সময় আমরা এই ইয়াটাকে, জি স্যার, ফ্রাউড নাম্বারটাকে F1 লিখি আর কি, শুধু F লিখি, আরটা লিখি না। বাট এইখানে ওরকম করতে পারবে না, কারণ F দিয়ে তো তুমি আবার আরেকটা জিনিস এক্সপ্রেস করতেছ, হাইড্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে F1 তার এইজন্য হাইড্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ হ্যাঁ, এটাই তো এতক্ষণ দেখাইলাম। F1 কই দেখাইলাম এতক্ষণ? তাহলে তোমার কি দেখলাম? এই যে এখানে দেখো যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স FP1 FP2 যেটা বলতেছে এটাই বেসিক্যালি F1 F2 আর কি।
এই যেখানে আমরা শুরুতে চিত্র দেখাইছি না, এই যে এটা এই হাইড্রোস্ট্যাটিক ফোর্স দুইটাই হচ্ছে এটারে F2 লিখছে, এটারে F1 লিখছে। এন্ড তুমি চাইলে এটা F1 F2 হিসাবে ওইটা লিখতে পারো, তাইলে তুমি ফ্লোট নাম্বারকে আবার F1 F2 লিখতে পারো, সমস্যা নেই। জি স্যার বুঝছি। তাহলে এখন ট্রায়াল এন্ড এরর পারবা? আচ্ছা, ট্রায়াল এন্ড এরর পারলে পরেরটা আসো, পরেরটা দেখো আরো সহজ। এটা অলরেডি 7.1 এ করেই ফেলছো। 7.1 এ অনেকগুলো জিনিস বের করতে বলছিল, এখানে একটা জিনিসই বের করতে বলছে। এখানে বলছে যে কম্পিউট দ্য রিলেটিভ এনার্জি লস দ্যাট উইল অকার ইন দ্য হাইড্রোলিক জাম্প ইন 7.2। তাহলে 7.2 যে প্রবলেমটা তুমি করলা, এখানে আসলে এনার্জি লস কতটুকু হইলো। তাহলে কিউ তো তুমি জানো, এগুলো 7.2 থেকে পাইছো। H1 U1 জানো, H2 তো বের করলা 5.14, A2 জানো যে 83.68। তাহলে সবার আগে কি করবা, U2 টা বের করে নাও। U2 মানে কি, Q বাই A2। তাহলে এটা U2 পাইলা। এখন U1 E2, তাহলে U1 হচ্ছে কি, এখানে বেসিক্যালি বের করতে বলছে কি রিলেটিভ এনার্জি লস। তো এনার্জি লস মানে কি HL বাই হচ্ছে U1, তাই না? HL আবার কি E2 মাইনাস E1 মাইনাস E2। তাহলে E1 বের করলা H1 প্লাস U1 স্কয়ার বাই 2G, এটা E2 বের করলা। তো দেন হচ্ছে দুইটা বিয়োগ করে ভাগ করে এখানে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ জায়গাটা প্রকাশ করো। তো এই সেম ম্যাথ কিন্তু 7.1 এ করে আসছো আর কি। আচ্ছা, এরপর আসো জাম্প যদি স্লপিং চ্যানেলে হয় তখন কি হবে। তো তখন আসলে 6টা টাইপ হইতে পারে। এতক্ষণ তো আমরা দেখলাম জাম্প কোথায় হইলো, হরিজন্টাল চ্যানেলে, মানে এরকম স্ট্রেট ছিল। এখন যদি এরকম স্লোপিং হয়, এরকম স্লোপিং হয়, তখন তাইলে কি হবে? তখন আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। আমরা এই যে এর আগে হাফ রুট ওভার 1 প্লাস 8 FR 1 স্কয়ার মাইনাস 1, তো এই ফর্মুলা থেকে আমরা সিকুয়েন্ট ডেপথ, ইনিশিয়াল ডেপথ এর মাঝে রিলেশন পাইছিলাম। তো এইখানে আমাদের যখন স্লপিং চ্যানেল হবে তখন আরেকটা ইয়ে আসবে, সেটা হচ্ছে HT, মানে টেইল ওয়াটার ডেপথ। HT হচ্ছে টেইল ওয়াটার ডেপথ। তো এখানে 6টা কন্ডিশন আসবে। সেটা হচ্ছে যে HT যদি H2 থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল বেডে হবে, এটা টাইপ A হবে। আবার H2 স্টার যদি HT থেকে বড় হয় এবং H2 থেকে বড় হয়, তার মানে H2 স্টার ইজ গ্রেটার দেন HT ইজ গ্রেটার দেন H2, তাইলে সেটা কি হবে, দ্য টপ অফ দ্য জাম্প ইজ অন দ্য স্লপ এন্ড দ্য এন্ড অফ দ্য হরাইজন্টাল বেড, এটা হচ্ছে বি টাইপের। তারপর H2 স্টার যদি HT এর সমান হয়, যেটা আবার H2 থেকে বড়, তাহলে সেটা সি টাইপ জাম্প হবে। আর HT যদি H2 স্টার এবং H2 থেকে বড় হয় তাহলে ডি টাইপ জাম্প হবে। এগুলো দেখো যে এখানে চিত্র আছে, যে টাইপ এ যে HT হচ্ছে H2 থেকে ছোট, টাইপ বি তে H2 স্টার ইজ গ্রেটার দেন HT ইজ গ্রেটার দেন H2, টাইপ সি তে H2 স্টার আর HT সমান কিন্তু H2 থেকে বড়, আর টাইপ বি তে HT ইজ গ্রেটার দেন H2 স্টার ইজ গ্রেটার দেন H2, আর টাইপ ই আর এফ এখানে দেখানো আছে আর কি। এখানে হচ্ছে H1 আর H2 এটা। তো টাইপ ই তে কি হয়, যেখানে কোনো ব্রেক থাকে না আর কি, এই জন্য আসলে ওই যে ইয়া দুইটা আলাদা হয় নাই, এখানে জাস্ট এটা D1 এটা D2। আরেকটা যেটা হচ্ছে F, এটা হচ্ছে অ্যাডভার্স স্লোপে হয়, যেটা খুবই রেয়ার আর কি। তাহলে কি কি ফোর্স হইলো, এটা যদি যে এই চিত্রটা দেখো, জাম্প ই যেটা বলা হচ্ছে, এই যে এটা, তাহলে এটা হচ্ছে এরকম স্লোপিং। এইখানে ধরো হচ্ছে D1, অন্যগুলাই কিন্তু আমরা হাইট হচ্ছে H1 বলছিলাম, বাট এগুলাতে এগুলোতে হচ্ছে হাইটটা হচ্ছে D1 আর এখানে হচ্ছে D2 বলা হচ্ছে। তো এটা বলার কারণ আছে, মানে H আর D সমান না আর কি এখানে। এটা তোমাদের একদম প্রথম দিকে একটা ইয়াতে পড়াইছিলাম, H আর D এর রিলেশন ছিল এই যে এরকম, যেটা যদি দেখো যে এই জিনিসটা হচ্ছে এরকম।
স্লপিং ইয়াতে চ্যাপ্টার 2 তে যখন বার্নৌলির ইকুয়েশন বা যে এনার্জি ইকুয়েশন স্লপিং এর জন্য পড়ানো হয়েছিল, তখন তোমাদের দেখানো হয়েছিল যে এই ডি যেটা, ডিটা হচ্ছে তোমার সরাসরি ডিসটেন্স আর কি, দুইটার মধ্যবর্তী ডিসটেন্স। আর এইখানে তুমি যদি একটা ইয়া টানো, এরকম যদি লম্ব টানো, তাইলে যেটা হবে সেটা হচ্ছে এইচ। তাইলে এইটা হচ্ছে তোমার ডি, কিন্তু এইটা হচ্ছে এইচ। এটা ডি1 ধরো, এইচ1 ধরো। এখন যদি তুমি এখানে এদের মাঝের কোণ হচ্ছে একটা থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে ধরো থিটা যদি বের করো, তাহলে এখানে কি হয়েছে, কস থিটা মানে লম্ব বাই অতিভুজ সাইন থিটা আর কি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ। তাহলে এই দুইটার মাঝে সম্পর্কটা হচ্ছে এর আগে যেভাবে দেখানো হয়েছিল ওরকমই আর কি। এইটার হচ্ছে একটা ম্যাথ আছে এখানে, তো প্রমাণ লাগবে না, বাট ম্যাথটা লাগবে। তো এখানে আরেকটু যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে d2/d1, আমরা d1 জানলে যাতে d2 বের করতে পারি। আগে তো h2/h1 পড়ছিলা, সেটা তো হরাইজন্টালের জন্য ছিল। যখন স্লপিং হবে তখন হচ্ছে d2/d1, d2/d1 ইকুয়াল টু হচ্ছে হাফ রুট ওভার 1 প্লাস 8g স্কয়ার। আগে কিন্তু এখানে ফ্রুট নাম্বার ছিল, মানে ফ্রুট নাম্বার না হয়ে জি স্কয়ার হয়ে গেছে। তাহলে জিটা কি জিনিস, জিটা হচ্ছে ফ্রুট নাম্বার বাই রুট ওভার এই যে cos থিটা মাইনাস এল যে সাইন থিটা, নিচে হচ্ছে d2 মাইনাস d1। এগুলো টার্ম গুলো তো পরিচিতই, থিটা গুলো তো চিনোই। থিটা মানে যে যত অ্যাঙ্গেলে স্লোপ আছে আর কি। স্যার এটা কি এল না টাউ স্যার? হ্যাঁ স্যার এই যে স্যার cos থিটা মাইনাস ওটা এল না টাউ, কি ওটা উল্টা করে কি লেখা আছে? ও এটা মূলত হচ্ছে অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য লেখা আর কি। এই যে এটার কথা বলতেছে না, উল্টা এল এরকম। এটার মানে হচ্ছে এর পরে যে জিনিসগুলো যেমন যে এ আর সাইন থিটা, এই দুইটা হচ্ছে গুণ অবস্থায় আছে, এটা বোঝানোর জন্য। সেটা তুমি পরীক্ষার খাতায় না দেখাইলে হবে, এটা তো এমনিও বোঝা যাচ্ছে যে রোজের সাইন থিটা গুণ অবস্থা। আচ্ছা এখানে আবার হচ্ছে জি এর সাথে ইয়ার সম্পর্ক আছে, জি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে k1 স্কয়ার fr1 স্কয়ার। এখানে আবার k1 টা হচ্ছে এটা কত 10 টু দি পাওয়ার 0.027, এটা হচ্ছে থিটা। তাহলে 10 টু দি পাওয়ার 0.027 থিটা। এখন এইখানে দেখো, এখানে লেন্থ অফ দা জাম্প বের করার একটা চার্ট দেওয়া আছে। এটা হচ্ছে LJ বাই H2 স্টার এর সাথে রিলেশন। তাহলে ফ্রুট নাম্বার যদি তুমি জানো, এখানে দেখো এটা হরিজন্টাল, এটা স্লোপ যদি 0.05 হয় মানে বটম স্লোপ, 0.1 হয়, 0.15 হয়, 0.20 হয়, তাহলে ধরো তোমার এখানে আসছে 8। এখানে যদি ফ্রুট নাম্বার 1 8 আসে, তো তোমার যদি ধরো S1 S0 হচ্ছে 0.05, তাহলে এই পর্যন্ত আসবা, এই বরাবর বাম দিকে যাবা, তাহলে ধরো 5.2, তাহলে 5.2 ইনটু হচ্ছে H2 স্টার করলেই তাহলে তুমি LJ টা পেয়ে যাবে। এইখান থেকে বেসিক্যালি লেন্থ অফ দা জাম্প বা এনার্জি লস যেটা বের করতে হয়, লেন্থ অফ দা জাম্প তো এখান থেকে পাইলা, দেন হচ্ছে এনার্জি লস HL। তো HL এর এই ফর্মুলাটা আমি কোশ্চেনে দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো বড় ফর্মুলা যেগুলো, এগুলো দেওয়া থাকবে, তো তোমরা লিখে দিও, এগুলো দিয়ে দিব, কিন্তু যে ছোট ছোট যেগুলো আর কি সেগুলো দেওয়া থাকবে না। যেগুলো মনে রাখবে যে জি স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার fr1 স্কয়ার, মানে 10 টু দি পাওয়ার 0.027 থিটা। আচ্ছা 7.4 7.4 কি বলছে যে একটা রেক্টেঙ্গুলার চ্যানেল 1 মিটার ওয়াইড ইনক্লাইন্ড এট অ্যান অ্যাঙ্গেল 3.5 ডিগ্রি। সো এই লাইন দেখেই তুমি বুঝে গেছো যে এটা হচ্ছে স্লোপিং চ্যানেল উইথ হরিজন্টাল এর সাথে যে 3.5 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এই থিটা ইকুয়াল টু হচ্ছে 3.5 ডিগ্রি। এখন বলছে ডিটারমাইন দ্য টাইপ অফ দ্য জাম্প when the discharge মানে q equal to 0.15, ইনিশিয়াল ডেপথ, দেখো ইনিশিয়াল ডেপথ d1 বলছে, d1 equal to 0.02, টেইল ওয়াটার ডেপথ তার মানে ht
তারপর কি বলছে টাইপ অফ দ্য জাম্প, তার মানে ওই যে আমরা 6 টাইপের আগে বের করতে হবে when the length is এনার্জি লস মানে কি যে এইচএল বের করতে হবে যখন এল যে হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তাহলে দুইটা কাজ, এক হচ্ছে টাইপ অফ জাম্প আর একটা হচ্ছে এনার্জি লস। তাহলে এগুলো দেওয়া আছে, এগুলো লিখে নিলা আগে। তারপর এখন তাহলে h1 বের করো, এখানে তো তোমার d1 দেওয়া আছে, তাহলে h1 ইকুয়াল টু হচ্ছে কি d1 বাই cos থিটা। তাহলে d1 আর h1 এর রিলেশন কি, যে d1 ইকুয়াল টু হচ্ছে h1 cos থিটা। আচ্ছা, তো তারপর এখন তোমার a1 কিভাবে বের করবা, b d1, এখানে ডেপথ কিন্তু d1 বলা আছে, তো সব কিন্তু বের করবা d দিয়ে। তারপর হচ্ছে u1, u কিভাবে পাবা, q বাই a, রুট নাম্বার u বাই রুট ওভার g d1, রুট নাম্বার পাইলা 16.1 এত। তারপর দেখো h2 টা বের করে নাও, h2 ইকুয়াল টু কি h1 প্লাস রুট ওভার 1 প্লাস 8 f1 স্কয়ার, মানে একদম শুরুতে যে ফর্মুলাটা পড়ছিলা ওই ফর্মুলা দিয়ে, কারণ এটা তো h এর ফর্মুলা, h বের করবো, তো এটা তুমি বের করে নিলা 0.467। এখন দেখো, এখন তোমার ht কোশ্চেনে দেওয়া ছিল, ht কত দেওয়া ছিল 0.70, আর এটা কত আসছে 0.467, তার মানে ht ইজ গ্রেটার দেন h2, তাই না? এরকম তো পাইলা, ht ইজ গ্রেটার দেন h2। তাহলে এখন আরেকটা জিনিস বের করতে হবে তোমার, h2 স্টার। এই h2 স্টার বের করতে পারলে এই তিনটা রিলেশন থেকে তুমি বলে দিতে পারবা যে এটা কোন টাইপের জাম্প। তাহলে h2 স্টার বের করার জন্য তোমার কি লাগবে, এই যে h2 স্টার এর ফর্মুলা যেটা, আমি যে এখানে যেটা দেখাইলাম আর কি, এই যে এটা h2 স্টার বা d2 বাই d1, তো h2 স্টার বাই h1 ইকুয়াল টু হাফ রুট ওভার 1 প্লাস 8g স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কিন্তু পার্থক্য বেশি না, পার্থক্য হচ্ছে এখানে f এর মানে ফ্রুট নাম্বারের জায়গায় g আছে h2 স্টার যখন বের করবে। এই g এর মান আবার এখান থেকে বের করতে পারো, অথবা এইটাও লাগবে না, আমরা এই যে এইটা থেকে বের করে ফেলবো g এর মান, যে g স্কয়ার ইকুয়াল টু হচ্ছে k স্কয়ার ফ্রুট নাম্বারের স্কয়ার, আর যেখানে k টা হচ্ছে কি 10 টু দি পাওয়ার 0.027 থিটা। যেহেতু আমি থিটা দেওয়া আছে কোশ্চেনে, তাহলে আমি k1 বের করে ফেলতে পারবো, আমি অলরেডি ফ্রুট নাম্বার বের করছি, তাহলে k1 স্কয়ার ফ্রুট নাম্বার স্কয়ার যদি বের হয়ে যায়, ওটারে রুট ওভার করলে কি হয়ে যাবে, g বের হয়ে যাবে। তো এই ফর্মুলা আসলে না করলেও হবে। তাহলে দেখো যে এখানে তাই করছে, k1 বের করছে, g স্কয়ার বের করছে, আর g স্কয়ার থেকে g না বের করলেও চলে, কারণ এখানে যেহেতু ফর্মুলাতে ডাইরেক্ট g স্কয়ারই আছে। তো তাহলে এখান থেকে তুমি h2 স্কয়ার h2 স্টার পেয়ে গেলা 0.585। তাইলে কি হইলো, তাইলে দাঁড়াইলো যে এটা 585, এটা কিন্তু আবার h2 থেকে বড়, তাইলে কন্ডিশনটা হইলো এরকম যে ht যেটা 0.70 ছিল, ht is greater than h2 star is greater than h2। তাইলে এই কন্ডিশনটা এখন দেখো কার সাথে মিলে যায়, এটা দেখো তোমার এই যে ডি নাম্বার কন্ডিশন যেটা ছিল, মানে ডি টাইপ যেটা ছিল, এই যে এটা ht is greater than h2 star is greater than h2, এটার সাথে মিলে গেছে। তাহলে জাম্প অফ টাইপের মানে জাম্পের টাইপ কি হবে, তাহলে স্লোপিং চ্যানেল, এখানে হচ্ছে ডি টাইপ জাম্প অকার্স, তাহলে টাইপ অফ জাম্প হচ্ছে ডি টাইপ। সেকেন্ড কোশ্চেন কি ছিল, এই এনার্জি লস এইচএল বের করা, তাহলে এইচএল এর ফর্মুলা দেখো, এল যে লাগবে, এল যে কোশ্চেনে দেওয়া আছে d1 d2, d1 আছে কিন্তু d2 তুমি জানো না, d2 যেহেতু জানো না তুমি u2 জানো না, তাহলে তুমি এই দুইটা জিনিস আগে বের করে নাও। তাহলে d2 কিভাবে পাবা, d2 পাবা হচ্ছে যে h2 স্টার এখানে বের করছো, এর সাথে cos থিটা করে দিলেই হবে। একটু আগে আমরা দেখাইলাম যে h মানে d ইকুয়াল টু হচ্ছে কি h cos থিটা। তাহলে এখন যখন হচ্ছে তুমি d2 বের করবা, তখন কি ইউজ করবা, h2 স্টার ইউজ করবা।
তাহলে d2 = h2 স্টার ইনটু cos থিটা। h2 স্টার তো বের করছো, তাতে cos থিটা তো জানো, তাহলে এটা হচ্ছে 584 আসলো। তাহলে a2 কি হবে? b ইনটু d2। u2 কি হবে? q2/a2। q তো তোমার কোশ্চেনে ছিল। তাহলে তুমি এটা যদি বের হয়ে যায়, এখন জাস্ট এই ফর্মুলাতে বসাও। এখানে α1 α2 ভ্যালু নাই মানে হচ্ছে 1 আর কি। তো এখানে দেখো যত আসছে 2.423 মিটার অফ ওয়াটার, এটাই হচ্ছে তোমার এনার্জি লস। তো এনার্জি লস এগুলোকে আমরা মিটারে মানে হাইটের রেসপেক্টেই রাখি, কিন্তু 7.1 এ তোমাদের আবার ওইটা ওয়াটে বের করতে বলছিল, ওয়াটে মানে হর্স পাওয়ারে। ওই জন্য ওইটাকে আবার হচ্ছে গামা ইনটু কিউ করে তোমাকে ইয়াতে কনভার্ট করে নিতে হয়েছে, এনার্জি মানে ওয়াটে বা হর্স পাওয়ারে। আচ্ছা এই আর কি। এরপর আছে তোমার স্টিলিং বেসিন। স্টিলিং বেসিন গুলো আমরা নেক্সট দিন দেখবো নি, চাইলে আজকেও দেখতে পারো। তখন তো চ্যাপ্টার 8 শুরু করবো আর কি। যদিও স্টিলিং বেসিনের ম্যাথটা একটু বেশি বড়, তো পরীক্ষার জন্য লাগবে না, বাট এমনি বেসিক আইডিয়াটুকু একটু রাখতে হবে আর কি। তোমরা আসো নাকি ঘুমাই গেছো? আছি স্যার, আছি স্যার। আচ্ছা তোমাদের হচ্ছে আগামী সোমবার মানে হচ্ছে 24 তারিখ কুইজ দিতে পারবা তোমরা? জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের আগামী সোমবার হচ্ছে যে চ্যাপ্টার 5 এবং 6 এর উপর একটা কুইজ হবে। স্যার একটা চ্যাপ্টার দিলে স্যার একটা চ্যাপ্টার দেন স্যার। একটা চ্যাপ্টার দিলে তো থিওরি ম্যাথ সবই থাকবে না আর দুইটা চ্যাপ্টার হলে শুধু ম্যাথ থাকবে। স্যার একটু দয়া করেন স্যার। স্যার আমাদের এমনি মিড এক্সাম খারাপ হয়েছে স্যার, ওই একটা কুইজ দিয়ে একটা চ্যাপ্টারের উপরে স্যার। মিডের সাথে কুইজ স্যার একটা চ্যাপ্টারে ম্যাথের উপরে দেন স্যার। একটা কুইজ স্যার নিবেন না স্যার? কারণ একটা কুইজ মানে হচ্ছে সেখানে তোমার সেই কুইজটা 3 ভাগ হয়ে যায় আর কি মার্ক। স্যার আজকে যে চ্যাপ্টারটা পড়াইছেন ওটার উপরে আমরা নেক্সট সানডে স্যার কুইজ দিই স্যার। মিডে 1 পাইলে সেটা তোমার কি বলে একই বারে, কিন্তু কুইজে 1 পাইলে বারে 0.3। তো মিড আর কুইজ এক জিনিস না, কুইজ দিয়ে স্যার একটু স্যার কনসিডার করেন স্যার, একটা চ্যাপ্টার উপর নিলে স্যার ভালো হয়। একটা চ্যাপ্টারের ভিতরে কুইজ দেওয়ার কি দরকার? তাহলে এই যে আজকে এটা পড়ানো হয়েছে বা এরকম যেদিন এক চ্যাপ্টার পড়ানো হয় সেদিন সাথে সাথে কুইজ নিয়ে নিলেই হয়, তাহলে তো আগের থেকে জানায় রাখার কি দরকার? স্যার তাহলে আজকে অনলাইন কুইজ দিয়ে দিই। অনলাইন কুইজ তো আর দেওয়া যাবে না স্যার, তাহলে প্লিজ স্যার একটা চ্যাপ্টারের উপরেই নেন, একটা একটু কনসিডার করেন, পরেরটা আবার একটু থিওরি সহ নিন। কুইজ নাই আর কুইজ পাওয়া যাবে স্যার এক্সট্রা নিয়ে নিন স্যার একটা। জি স্যার। স্যার সময় কোথায় হবে? সময়ই তো নাই। কুইজ খারাপ হইছে তোমাদের প্রেজেন্টেশন আছে, অ্যাসাইনমেন্ট আছে স্যার 1 তারিখে নিয়ে একটা স্যার। তো তোমাদের 1 তারিখ হচ্ছে ইয়া হবে প্রেজেন্টেশন। আচ্ছা তার আগে নেক্সট ক্লাস মানে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস হবে সোমবার, তাই না? আচ্ছা সোমবারে হচ্ছে দেখি আমি অ্যাসাইনমেন্ট, কিন্তু অ্যাসাইনমেন্ট সোমবার দেওয়া যাবে না, কারণ চ্যাপ্টার শেষ না হইলে আমি সব চ্যাপ্টার থেকেই কয়েকটা করে প্রবলেম দিব। তো 8 নম্বর চ্যাপ্টার আমাদের আশা করি নেক্সট উইক শেষ হয়ে যাবে। নেক্সট উইক শেষ হয়ে গেলে তারপর আমি হচ্ছে ইয়াটা দিয়ে দিব। নেক্সট উইক মানে হচ্ছে 25 তারিখ তাহলে শেষ হয়ে যাবে। 25 তারিখ শেষ হয়ে গেলে তারপর আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম গুলো দিয়ে দিব। স্যার তাহলে এবার কুইজ একটা চ্যাপ্টারের উপরেই দেন। তো এই অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের সাথে তোমার কুইজের কি সম্পর্ক? স্যার প্লিজ একটার উপরেই দেন, কারণ 3টাই তো নেবেন কুইজ, আগের গুলাও অনেকেরই খারাপ হয়েছে। কিছু করার নাই স্যার, সবাই নাকি এরপর পরীক্ষা এত পরীক্ষার জন্য সময় পাবা? স্যার আমরা সময় বের করে স্যার একটা কুইজ দিব, সমস্যা নাই। আপনি এক চ্যাপ্টার পর কুইজ নেন। আরেকটা কুইজ তো হবেই না।
চ্যাপ্টার 6 জি স্যার, তাহলে এটা একটা চ্যাপ্টার উপরেই দেন স্যার প্লিজ। স্যার স্যার আজকে যেগুলো পড়াইছেন স্যার এই চ্যাপ্টারের উপরে নেন স্যার। এই চ্যাপ্টার তো শেষ হয় না, এই চ্যাপ্টার তো আরেকটু বাকি আছে স্যার। তাহলে আরেকটু শেষ করে দেন, আর আমরা ওই চ্যাপ্টারের উপরে কুইজটা দিই নেক্সট সোমবারে। নেক্সট সোমবারের আগে তো আর ক্লাসই নেই। হ্যাঁ, চাইলে তোমরা আজকে আমি শেষ করে দিতে পারি ওইটুকু তো আর বেশি বাকি নাই। ওই ম্যাথ তো পরীক্ষায় আসবে না আর কি, আছে অল্প একটু থিওরি আর কি। জি স্যার, শেষ করে দেন স্যার। শেষ করে দেন তাহলে স্যার। আর স্যার কুইজ স্যার আর দুইটা নিলে ভালো। স্যার তাহলে স্যার 7.5 আর এদিক স্যার ম্যাথ আসবে না তাহলে স্যার 7.5 থেকে 7.5 তো একটাই ম্যাথ। কিন্তু লাগবে না বলছে স্কিল কে আসে না এক্সামে। আচ্ছা, এক চ্যাপ্টারের উপর দিতে চাইলে তাহলে চ্যাপ্টার 5 এর উপর কুইজ দিতে পারো, অথবা চ্যাপ্টার 6। না 6 ওকে স্যার। একটা স্যার আজকে আমরা যে চ্যাপ্টার করছি স্যার ওইটার উপরে কুইজ দিব। আরে আজকে একটা নিয়ে দিই। এর কত নম্বর চ্যাপ্টার পড়া স্যার? 7 হ্যালো এটা তো শেষ হয় না, এটার উপর দিবা কেন? স্যার 7.5 স্যার আজকে শেষ করে দেন স্যার। আসবে স্যার, এটা না বলছেন এই টপিক বাদ। স্যার একটা চ্যাপ্টার 5 এর উপর দিই স্যার, আর একটা না হলে স্যার 6 7 অথবা 7 8 এর উপর নিয়ে। আমাদের ব্যাটা কোনছে? তাহলে স্যার একদিনে দুটো কুইজ দিয়ে দিই স্যার যদি সময় না হয়। এই লাগলো না একদিনে দুইটা কুইজ দিতে পারলে তোমার দুইটা চ্যাপ্টারের উপর দেওয়া তো একই তো জিনিস হইলো। কি কয় স্যার আজকে যে চ্যাপ্টার পড়াইছেন ওইটা তো আর অল্প একটু বাকি আছে, ওটা শেষ করে দেন স্যার। আমরা ওইটার উপর নেক্সট সানডে কুইজটা দিই, সোমবারে আর কি, মানডে কুইজ এটা স্যার। এটা তো খুবই ছোট চ্যাপ্টার, যদি এটার উপর কুইজ দিতে চাও দিতে পারো, সমস্যা নাই। তাহলে আর মানে যদিও এমনিতেও তোমাদের 4 নাম্বার কুইজ হবে না আর কি, কারণ সময়ই নেই। এর মধ্যে আবার আরো দু একটা ক্লাস অনলাইনে হয়ে গেলে তো সম্ভবই না। কুইজের জন্য একটা এক্সট্রা ক্লাস নিন স্যার হয়তো একদিন স্যার বৃহস্পতিবার অথবা শনিবার একটা টাইম বের করে স্যার 20 মিনিট লাগে না স্যার। আপনি স্যার বুধবারে আমাদের ক্লাস হবে। যেখানে দেখো স্টিলিং বেসিন, স্টিলিং বেসিন কি জিনিস? স্টিলিং বেসিন এক প্রকারের বেসিন আর কি। বেসিন মানে হচ্ছে যে ছোটখাটো রিজার্ভার আর কি। তো একটা স্টিলিং বেসিনে কি হয়? স্টিলিং বেসিন ইজ এ paved channel placed at the end of a hydraulic structure to which a hydraulic jump used for energy dissipation is confined. তো এটা তাহলে কি করে যে একটা বেসিনের মতো, যেখানে হচ্ছে 4 নাম্বার কুইজ নিতেছেন। এই চ্যানেলটা আসলে কেমন? পেভড চ্যানেল। মানে ধরো এরকম একটা চ্যানেল আছে, এটা হচ্ছে পেভিং করা। পেভিং করা মানে হচ্ছে কি? একদিনে দুইটা দিতে পোলা মানে রাজি পাস হবে। তাহলে ওপেন চ্যানেল সব এরকম একটা ট্রাপিজয়েডাল চ্যানেল আছে, যেটা এই যে পার গুলা হচ্ছে বাদাই করা, পেভড করা আর কি। তো এটা সাধারণত কোন একটা হাইড্রোলিক স্ট্রাকচারে শেষে দেওয়া হয়, যেখানে হচ্ছে কি হয়, হাইড্রোলিক জাম্প হয়। তো হাইড্রোলিক জাম্প হইলে কি হচ্ছে, তোমার ওই যে এনার্জি যেটা ডিসিপেট হচ্ছে, মানে এনার্জি কমে যাচ্ছে না, মানে ওয়াটার হাইট বাড়ে। হাইড্রোলিক জাম্প হইলে কি হয়, এরকম ওয়াটার হাইট বাড়ে, বাট এনার্জি কিন্তু কমে যায়। তাহলে এই যে এনার্জি আগে যদি এরকম থাকে, এনার্জি কমে এসে এরকম হয়ে যায়, এনার্জি লেভেল কিন্তু কমে যায়। তাহলে যে এনার্জি লেভেল যে কমে যায় বা এনার্জি ডিসিপেট হয়, এই এনার্জিটাকে এখানে হচ্ছে কনফাইন করা হয় এই স্ট্রাকচারটাতে, স্টিলিং বেসিন গুলাতে। To promote the formation of the hydraulic jump, to make it stable in one position, to make it as short as possible, the basins are usually provided with special apparatus which include blocks, steel বা baffle piers। এগুলো আরো কিছু কম্পাউন্ড আছে, মানে কম্পোনেন্ট আর কি। এগুলোর সাথে করে এরকম স্টিল বেসিন দেওয়া হয় যেখানে হাইড্রোলিক জাম্প হবে আর কি, যাতে স্ট্রাকচারটা স্টেবল থাকে। কারণ জাম্প হওয়ার পরে থেকে তো ওয়াটার হাইট বেড়ে যায়, সেখানে হচ্ছে অনেক বেশি টার্বুলেন্স তৈরি হয়,
আবার এনার্জি ডিসিপেট হয়, ওই এনার্জিটাকে যাতে আবার স্ট্রাকচার আনস্টেবল না হয়ে যায়, এই জন্য হচ্ছে এরকম স্টিলিং বেসিন দেওয়া হয়। তো চুটে ব্লক কি জিনিস? যে স্টিলিং বেসিনের সাথে আরো কিছু কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে যে চুটে ব্লক, সিল বা হচ্ছে ডিটান্টেড বা সলিড, আরেকটা হচ্ছে ব্যাফল পায়ার্স বা ফ্লোর ব্লকস। এগুলো কি করে? দ্য চুটে ব্লকস আর ইউজড টু ফর্ম এ সেরেটেড ডিভাইস এট দ্য এন্ট্রান্স টু দ্য বেসিন। তাহলে বেসিনের যে এন্ট্রান্স আছে সেই জায়গাতে দেওয়া হয়। Their function is to furrow the incoming jet and lift a portion of it from the floor. তাহলে এটা কি করবে? যে ইনকামিং যে জেটটা আসতে থাকবে সেটাকে বাধা দিবে এবং হচ্ছে একটা পোর্শনকে এখান থেকে হচ্ছে ফ্লোর থেকে একটা পোর্শনকে উপরে তুলে নিবে আর কি। এগুলোর আসলে ছবি বা ভিডিও দেখতে পারলে আর একটু বুঝতে পারবো। আমি একটু বলে তারপর দেখি ভিডিও আছে কিনা। আচ্ছা, দেন হচ্ছে সিল বা ডেন্টেড বা সলিড। এটা হচ্ছে যে সিল বা ডেন্টেড বা সলিড একই জিনিসই, এক একটা নাম আর কি। এটা কেন ইউজ করা হয়? ইট ইজ ইউজুয়ালি প্রোভাইডেড এট দ্য এন্ড অফ দ্য বেসিন ইন লার্জ সিল্টিং বেসিন। দ্য সিল ইজ ইউজুয়ালি ডেন্টেড, also known as Reebok seal, to aid the diffusion of the high velocity jet that may reach the end of the basin. তাইলে এটা হচ্ছে বেসিনের শেষে দেওয়া হয় তোমার এই যে এনার্জি যেটা হয়, এনার্জিটাকে ডিফিউজ করার জন্য, মানে হাই ভেলোসিটির যে জেট আসছে এটাকে ডিফিউজ করার জন্য। তারপর ব্যাফল পায়ার্স বা ফ্লোর ব্লক, এটাতে কি হয়? ব্যাফল পায়ার্স আর প্লেসড এট দ্য intermediate location of the basin. তাহলে বেসিনের মাঝামাঝি দেওয়া হয়। The primary function is to dissipate energy mostly by impact. ইম্প্যাক্টের কারণে যে এনার্জিটা আছে সেটাকে ডিসিপেট করবে। তো when the approach velocities are low, baffle fires may be very effective. When incoming velocities are high, this type of apprentices are unsuitable because of the possible of the cavitation. মানে যদি বেশি স্পিড থাকে তখন আবার এই ধরনের ইয়াগুলো কাজ করে না আর কি। তো এই জন্য ব্যাফল ফায়ার ইউজ করা হয় যেখানে ভেলোসিটি কম, মানে 16 মিটার পার সেকেন্ড বা 50 ফিট পার সেকেন্ড এর থেকে কম থাকলে তখন ব্যাফল ফায়ার ইউজ করা হয়। এখানে দেখো ভেরিয়াস টাইপের ডিজাইন আছে। তো ইউএসবিআর যেটা ইউনাইটেড স্টেটস ব্যুরো অফ রিক্লেমেশন, ওরা যে ডিজাইনটা করছে ইউএসবিআর বেসিন 2, বেসিন 3, বেসিন 4, আরেকটা আছে হচ্ছে, এগুলো বিভিন্ন টাইপ আর কি, সেন্ট অ্যান্থনি ফলস। তো এগুলো হচ্ছে ইউএসবিআর এর বানানো আর কি। তো ইউএসবিআর বেসিন 2, 3, 4 এগুলো জাস্ট একটু টাইপগুলো পড়বা যে কোনটা কোন টাইপের আর কি ইউএসবিআর বেসিন। এটা হচ্ছে লার্জ স্ট্রাকচারের জন্য দেওয়া হয়, যেখানে লার্জ মানে ধরো বড় ড্যাম থাকে বা হচ্ছে স্পিলওয়ে আছে, বড় স্ট্রাকচার যেগুলো, যেখানে ফ্লুইড নাম্বার 4.5 এর থেকে বেশি এবং ইনকামিং ভেলোসিটিও ধরো 18 মিটার পার সেকেন্ডের থেকেও বড়, সেখানে ইউএসবিআর বেসিন 2 দেওয়া হয়। আচ্ছা, তারপর বেসিন 3টা কই দিবা? বেসিন 3টা দেখতে অনেকটা বেসিন 2 এর মতোই, কিন্তু এটা ইউজ হয় যখন হচ্ছে যে তোমার ইয়া কম, ভেলোসিটি কম, 18 মিটার পার সেকেন্ডের কম, তখন হচ্ছে যে বেসিন 3 ইউজ করা হয়। আর বেসিন 4 কখন ইউজ করে? যখন হচ্ছে ফ্লুইড নাম্বার 2.5 থেকে 4.5, তার মানে 2.5 থেকে 4.5 মানে তখন ইয়াটা কেমন, জাম্পটা কেমন? লিখতে আগে যে বললা এখনই তো ভুলে গেছো। নিচের দিকে স্যার, নিচের দিকে তো একটা নাম আছে না, ওটা কি অসিলেটিং জাম্প? উইকেট থেকে একটু স্ট্রং আর কি, তো অসিলেটিং জাম্প হবে। তো অসিলেটিং জাম্প এর জন্য তখন হচ্ছে যে বেসিন 4। আরেকটা যেটা সেন্ট অ্যান্টনি ফলস এসএফ স্টিলিং বেসিন, এইটা আসলে দেখা যায় হচ্ছে হাইড্রোলিক ল্যাবরেটরিতে এর আগে টেস্ট করে দেখা গেছে। তো এইটা দেখা যায় হচ্ছে এই বেসিন 3 যেটা, বেসিন 3 আর এটা কাইন্ড অফ হচ্ছে একই টাইপের পারফরম্যান্স করে আর কি। বাট এটার হচ্ছে কি ইয়ার ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে বেসিন 3 থেকে কম আর কি। আচ্ছা, তাহলে 7.5 এ দেখো কি আছে। এই যে এই ফিগারটা হচ্ছে বেসিক্যালি তোমার ইউএসবিআর বেসিন 2 এর ফিগার। এটা হচ্ছে কি রিকমেন্ডেড পোরশন, এটা হচ্ছে মিনিমাম টেইল ওয়াটার ডেপথ, আর সেটা হচ্ছে লেন্থ অফ দ্য হাইড্রোলিক জাম্প। তাহলে এই যে এইটা হচ্ছে তোমার ইয়া স্টিলিং বেসিন। এই দেখো এটা একটা কনক্রিটের স্ট্রাকচার, এই যে এইগুলো হচ্ছে চুটে ব্লক বলে যেগুলোকে, আর এটা হচ্ছে সিল, ওই যে, আর এটা হচ্ছে বেসিনের ওয়াল। এরকম একটা ওয়াল, এই একটা বেসিন, এখানে যেগুলো চুটে ব্লক দেওয়া আছে দুই পাশে, আর এখানে হচ্ছে সিল দেওয়া আছে। আর মাঝখানে হচ্ছে তোমার এই যে ইয়াগুলা ইউজ করে যখন হচ্ছে
ভেলোসিটি কম থাকে, তো এটা যেহেতু 2 তে তো ভেলোসিটি অনেক বেশি, যে কারণে যে ফ্লোর ব্লক বা ব্যাফল পায়ার গুলো ইউজ করে নাই, বাট হচ্ছে যে সিল বা হচ্ছে ডেন্টেটেড বা সলিড এগুলো ইউজ করছে। এগুলা কোথায় থাকে? শেষে থাকে না, একটু আগে বললাম। তাহলে এখানে ডেন্টেটেড সিল আছে আর এখানে চুটে ব্লক আছে, মাঝখানে ইয়া নাই, কারণ এটা টাইপ 2। টাইপ 2 তে হচ্ছে ভেলোসিটি অনেক বেশি, তো মাঝখানে ওটা থাকলে ওটা আসলে স্টেবল থাকতে পারে না, ওটা সরায় ফেলে আর কি। আর এটা হচ্ছে তোমার টেইল ওয়াটারের ডেপথ বাই H1। তাহলে এখানে তুমি যদি ফ্লুইড নাম্বার জানো, তুমি এখান থেকে যে টেইল ওয়াটারের বিভিন্ন ইয়া আছে আর কি, এই গ্রাফ থেকে তুমি টেইল ওয়াটার ডেপথ বাই H1 টা বের করতে পারবা। তো সেখান থেকে টেইল ওয়াটার ডেপথ বের করে নিতে পারবা, কারণ তুমি H1 জানো। এখানে দেখো যে টেইল ওয়াটার ইয়াগুলোর বিভিন্ন ক্লাসিফিকেশন বলা আছে আর কি। মিনিমাম টেইল ওয়াটার ডেপথ 1 মিটার, 0.9, 0.8 এগুলো লাইন ওখানে আছে। আর এটা হচ্ছে ফ্লুইড নাম্বার জানলে তুমি L/H2। আচ্ছা, তো এখানে দেখো, এখানে বেসিক্যালি হচ্ছে এই ইউএসবি আর স্টিলিং বেসিনের ডিজাইন আর কি। তো বলছে প্রপোর্শনে ইউএসবি আর স্টিলিং বেসিন 2 ফর ওভারফ্লো স্পিলওয়ে অফ কাপ্তাই হাইড্রো স্টেশন। এখানে ডিজাইন ডিসচার্জ বলে দেওয়া আছে 15,870, বেসিন উইথ 227। তারপর হচ্ছে টেইল ওয়াটার লেভেল হচ্ছে 17.26, এলিভেশন গ্রাউন্ড এলিভেশন হচ্ছে 0, তার মানে গ্রাউন্ড থেকে শুরু হবে। ভেলোসিটি এট দ্য ফুট অফ দ্য স্পিলওয়ে, ফুটে ভেলোসিটি হচ্ছে 24। তাহলে কিউ আছে তোমার এইচটি, টেইল ওয়াটার ডেপথ আছে, বি আছে, ইউ আছে। এখন তাহলে তুমি এইচ বের করে নাও, H1 আর কি। তাহলে H1 কিভাবে পাবা? কিউ বাই BH1, মানে রেক্টেঙ্গুলার যেহেতু। তাহলে ফ্লুইড নাম্বারটা বের করে নাও। ফ্লুইড নাম্বার দেখো 4.69, তার মানে 4.5 এর থেকে বড়। 4.5 এর থেকে বড় হলে কি স্টেডি জাম্প, তার মানে যে বেসিন 2 এর জন্য ঠিক আছে আর কি। তাহলে স্টেডি জাম্প, এখন তুমি H2/H1 ওই আগের ফর্মুলা দিয়ে তুমি ইয়াটা বের করে নাও, H2 পাইলা। তাহলে H2 দেখো 17.4, আর তোমার HT যেটা সেটা হচ্ছে 17.26, তার মানে H2 টা HT এর থেকেও বড়। তার মানে কি যে সো when the basin floor is set at 0 meter, the jump moves downstream and more basin length needed to be provided। কারণ তোমার এই যে এখানে টেইল ওয়াটারের ডেপথ H2 থেকে ছোট হয়ে গেছে, তাইলে তোমার তো এটা অ্যাডিকুয়েট না আর কি, তাহলে আরেকটু বাড়াইতে হবে। তাইলে এই জন্য কি করবা? তাইলে তোমার এই টেইল ওয়াটার ডেপথ চেঞ্জ করতে হবে। কত হবে? ধরো 5% সেফটি মার্জিন ধরলা, তাহলে H2 কে যদি আরো 5% বাড়ায় নাও, তাহলে 1.05 ইন্টু H2 18.27। এই 18.27 হচ্ছে তোমার টেইল ওয়াটার ডেপথ হবে। আচ্ছা, এখানে দেখো যে এখানে আরো কিছু ফিগার দেওয়া আছে আর কি, যে বেসিন 3, 4 এগুলার, তারপরে SF বেসিন, এগুলো জাস্ট ফিগার গুলো দেখবা আর কি। বাট এখানে তো তুমি ডিজাইন করতেছো 2 আর কি। তাইলে এখন দেখো যে দা ফ্লোর মাস্ট বি সেট এট এলিভেশন, তাহলে ফ্লোর এলিভেশন কি হবে? এলিভেশন ডাউনওয়ার্ড হয়ে যাবে। তোমার টেইল ওয়াটারের ডেপথ দেওয়া ছিল 17.26, বাট অ্যাকচুয়ালি তোমার দেওয়া দরকার ছিল 18.27। তার মানে কি তোমার ফ্লোর লেভেল যেটা বলা ছিল যে 0 আসলে হবে না, ফ্লোর লেভেল 1 মিটার নিচে নামায় দিতে হবে। তাহলে ফ্লো মাস্ট বি সেট এট এলিভেশন এত মাইনাস এত, তার মানে -1.01, তার মানে কি নিচের দিকে 1 মিটার নেমে যাবে আর কি। তাহলে এখন আসো যে ফিগার 7.7C যেখানে ছিল, ওখান থেকে তুমি ফ্লুইড নাম্বারের জন্য তুমি L/H2 পেয়ে যাবা। এই যে এখানে ফ্লুইড নাম্বার তোমার কত যেন আসছে, ফ্লুইড নাম্বার কত আসছে আমাদের? 4.69। তাহলে 4.69 এর জন্য দেখো L/H2 বের করতে হবে। তাহলে 4.69 মানে হচ্ছে এটা 4, এটা 5, তাহলে ধরো এই যে এরকম একটা জায়গায় আছে, 5 এর থেকে একটু কম আছে, ধরো এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় থাকলে এখান থেকে এরকম কানেক্ট করো, তাহলে এটা কত হবে? এটা 3, এটা 3.5, এটা 4, তার মানে 3.75 বা 76, 78 এরকম নিতে পারো আর কি। তাহলে এখানে দেখো কত নিচ্ছে, 3.7 নিচ্ছে আর কি। তো তাহলে L/H2 হচ্ছে 3.7। তাহলে লেন্থ অফ দ্য বেসিন L কত হবে? 3.7 ইন্টু হচ্ছে H2 তো তুমি আগেই বের করে রাখছো 17.40। তাহলে লেন্থ অফ দ্য বেসিন হচ্ছে 64.40 মিটার। তাইলে তোমার হাইট, উইডথ এন্ড স্পেসিং অফ দ্য চুটে ব্লক যেগুলো দিবা, এখন তো তাহলে তোমার বেসিনের লেন্থ পেয়ে গেছো। এটাই তো মানে ডিজাইনের একটা বড় কাজ করে ফেলছো, এই যে বেসিনের লেন্থ কত সেটা পেয়ে গেছো। এখন তুমি এই যে চুটে ব্লক গুলা দিবা, এই চুটে ব্লকের ইয়া কি হবে, ডাইমেনশন, সেগুলো বের করতে হবে।
তো সেই চুটে ব্লকগুলা কি করবা, দা হাইট উইথ স্পেসিং সবই সমান দিবা চুটে ব্লকের, সেটা হচ্ছে কার সমান, h1 এর সমান। তোমার h1 কত ছিল 2.83 মিটার, তাহলে এটাই হচ্ছে তোমার চুটে ব্লকের ডিজাইন হয়ে গেল। তারপর আর কি লাগবে, হাইট অফ দা ডেন্টেটেড সিল, এই যে শেষে যে সিল গুলা দিবা সেটার হাইট হবে হচ্ছে 0.2 h2। তাহলে তোমার h2 কত পাইছো, তোমার h2 যত ছিল এই যে 17.40, এর হচ্ছে 0.2 মানে 20%, তাহলে 3.48 মিটার। এটা হচ্ছে ডেন্টেটেড সিলের হাইট, এন্ড উইডথ এন্ড স্পেসিং অফ দ্য ডেন্টেড হচ্ছে 0.15 h2 মানে 15%, তাহলে এটা 15% নিবা, তাহলে 2.61 মিটার। তাহলে এই হচ্ছে এটা ডিজাইন। সো এটা করবা আর কি, এটা করে যেটা করবা জাস্ট এমনি একটা চিত্র আঁকায় দিলেই হবে, যে এই চিত্রটা, এই চিত্র আঁকায় এখানে যে লেন্থটা বলে দিবা, যে লেন্থ তোমার যেটা লেন্থ আসবে, তারপর এইগুলা কত নিলা, এগুলা তুমি h1 এর সমান নিছো, এই যে চুটের এই হাইট উইডথ লেন্থ তিনটে স্পেসিং, একটা চুটের থেকে আরেকটা চুটের স্পেসিং, তো তিনটাই হচ্ছে তুমি কি নিছো h1 এর সমান নিছো, তো জাস্ট তোমার মানটা লিখে দিলেই হবে। আর এখানে যে ডেন্টেটেড সিল আছে, তাহলে ডেন্টেটেড সিলের হাইট কত নিলা 0.02 h2, তার মানে h2 এর 20% 0.2, আর এটা হচ্ছে যে স্পেসিং, স্পেসিং হচ্ছে কত নিলা 0.15 মানে 15%। তো এই চিত্রটা আঁকায় এগুলো জাস্ট দেখাই দিলেই হবে, 0.2 h2 আর 0. স্পেসিং হচ্ছে 0.15 h2। তো এই আর কি তোমাদের চ্যাপ্টার 7। তো ঠিক আছে, তোমরা তাহলে হচ্ছে নেক্সট হবে রবিবার মানে 24 তারিখ হচ্ছে